কাল রাতে আমাদের মধ্যে যা হলো তাতে যদি তুই হঠাৎ কনসেপ্ট করিস তখন কি হবে? এটা ভেবে আমার খুব টেনশন হচ্ছে। রাহাতের কথার নিশির মুখ শুকিয়ে গেল। সে কিছুটা ভরসা দিয়ে বলল, চিন্তা করিস না, আমি সে ব্যবস্থা করব। কিন্তু এই কথা যেন কাউকে বলিস না। তোর কি মাথা খারাপ নাকি? হুম, এতে কিন্তু দুজনের সম্মান জড়িয়ে আছে। যাই হোক, এই সাবজেক্ট এখন বাদ দে, তুই গিয়ে বাজার করে নিয়ে আয়। আমার শরীর খারাপ লাগছে। আচ্ছা। রাহাত বাড়ি থেকে বের হয়ে গেলে নিশি দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করতে কিছু পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। কয়েক মাস আগে। কান্নাজড়িত গলায় কথাগুলো বলে থামল নিশি। রহিন নিশির চোখের পানি মুছে দিয়ে বলল, কেন ইগনোর করছিল? সেটা জানার চেষ্টা করিসনি? হ্যাঁ, সে অন্য কাউকে ভালোবাসে। অনেক আগে থেকে তার সাথে সম্পর্ক ছিল। তাহলে তোর সাথে এসব করলো কেন? নিশি চুপ করে আছে। রুমমেট সাবিনার সাথে প্রচণ্ড ঝগড়ার পর এক পর্যায়ে নিশি সিদ্ধান্ত নিল, আর যাই হোক, এখানে আর থাকা যাবে না। একা একটা ফ্ল্যাট বাড়ি নিয়েই থাকবে। তাই সে বাড়ি খুঁজতে শুরু করলো। কিন্তু একা একটা মেয়েকে কেউ বাড়ি ভাড়া দিতে রাজি হলো না। ব্যর্থ হয়ে আবার হোস্টেলে ফিরে এলো। কিন্তু তারপর আবার সেই সামান্য ব্যাপার নিয়ে দুজনের মধ্যেই ঝগড়া। নিশি উপায় খুঁজতে থাকে কি করবে। নিশি তার এক বন্ধু রাহাতের সাথে সব শেয়ার করলো। সব শুনে সে বলল, এমন একটা প্রবলেমে তো আমি নিজেও পড়ে আছি। মেসে থাকতে খুব অসুবিধা হচ্ছে। ব্যাচেলর ছেলেদের সহজে কেউ বাড়ি ভাড়া দিতে চায় না। এখন কি করা যায় বলতো? আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি? আমরা দুজন যদি স্বামী স্ত্রীর পরিচয় দিই, তাহলে কিন্তু সহজে একটা ফ্ল্যাট নিতে পারবো। আমরা দুজন না হয় ভাগ করে থাকবো। রাহাতের কথা শুনে নিশি অবাক হয়ে বলল, এসব কি বলছিস? মানুষ জানতে পারলে কি হবে ভেবে দেখেছিস? মানুষকে তো আর আমরা বলে বেড়াবো না। এখান থেকে দূরে কোথাও থাকবো যেন কোনো প্রবলেম না হয়। এমন করে তো এখন অনেকেই থাকে। তারপরও আমার খুব ভয় করছে। বাবা মা জানতে পারলে আস্ত রাখবে না। ধুর, কেউ জানবে না। তুই বলবি যে হোস্টেলেই থাকিস। নিশে অনেক ভেবে সিদ্ধান্ত নিল, এমনটা করলে খুব একটা মন্দ হয় না। সে রাহাতের দিকে তাকালো। ওর চোখে মুখে একটা সহজ সরল ভাব। আজ পর্যন্ত সে নিশির দিকে বাজে নজরে তাকায়নি। তাই অনায়াসে তাকে বিশ্বাস করা যায়। দুজনে আবার বাড়ি খুঁজতে লাগলো। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর পেয়েও গেল। দোতলার ছোট্ট একটা ফ্ল্যাট। দুটি রুম, দুটি বাথরুম, একটি ডাইনিং রুম ও একটি কিচেন। সব মিলেই পারফেক্ট। নিশি থাকার জন্য এমন একটা ফ্ল্যাটই চেয়েছিল। আস্থা পেয়ে গেল। নিশি ওর রুম গোছাতে শুরু করলো। সন্ধ্যা নাগাদ দুজনের সব কাজ শেষ হলো। নিশি বলল, আজ আর নিজে রান্না করে খাওয়ার মতো মুড নেই। আমি হোটেলে খেতে যাব। তুই কি করবি? আমিও যাব। ঠিক আছে, চল তাহলে। রাতে নিশি ও রাহাত ঘরের মধ্যে বসলো। নিশি বলল, শোন, আমি পরিকল্পনা করে সব কাজ করতে ভালোবাসি। যেহেতু আমরা দুজন এখানে থাকবো, তাই সব কাজ নিজেদের মধ্যে ভাগ করে নিব। হ্যাঁ, বুঝলাম। এখন বল কি করতে হবে? ঘর ঝাড়ু দেওয়া, মোছা, এই কাজগুলো একদিন তুই করবি, আরেকদিন আমি। রান্না হয় তুই আগে করবি, নয়তো আমি। এখন বল, রাজি? হ্যাঁ, কিন্তু রান্নার ব্যাপার নিয়ে আমার একটা প্রস্তাব আছে। বলে ফেলো। আমরা দুজন একসাথে রান্না করে খেলে কেমন হয়? এক খরচে বাজার হাট সব হয়ে যাবে। ওলে বাবা, তুই তো দেখি বসে বসে আমার রান্না করা খাবার খাওয়ার প্ল্যান করেছিস। দুজন মিলেমিশে রান্না করতাম। হুম, মন্দ বলিসনি। ঠিক আছে, এটাই ফাইনাল। এখন যা শুয়ে পড়। নিচের রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। মনে মনে ভাবে, একটা অপরিচিত ছেলের সাথে এক ফ্ল্যাটে এমন মিথ্যা পরিচয়ে থাকা কি ঠিক হচ্ছে? যদি বাবা মা জানতে পারে, তখন কি করবে? নিশির বাবা গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যেই একজন। টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি কোনো কিছুর অভাব নেই তার। ইন্টার শেষ করার পর আর নিশির বিয়ে ঠিক করেছিল পাশের গ্রামের এক ছেলের সাথে। কিন্তু নিশি বিয়ে করতে নারাজ। কারণ ওর ইচ্ছা সে পড়াশোনা করে অনেক বড় কিছু করবে। শহরে সে পড়ার খুব শখ ছিল তার। বাবাকে জানানো মাত্রই তিনি রাজি হয়ে যান। মা বাধা দিলেও পরে মেয়ের জোড়াজুড়িতে রাজি না হয়ে পারে না। শহরে এসে পড়ে ঝামেলায়। রুমমেটের সাথে কারণ ছাড়াই ঝগড়া লেগে যায়। তারপর আবার খাবার নিয়ে ঝামেলা। তাই একা থাকার সিদ্ধান্ত নেয়। সকালবেলা নিশি রান্নাঘরে আসে। কাল রাতে খাবার খেয়ে আসার পথে বাজার করে এনেছে। কি রান্না করবে ভেবে পায় না। তখন চোখ ঘষতে ঘষতে রাহাত এসে ওর পাশে দাঁড়ায়। সকালের জন্য রুটি ও ডাল বানাতে চাইছি। তোর মত কি?
তুই যা বলবি তাই হবে। নিশি রাহাতের গাল টেনে বলল, ওরে বাধ্য ছেলে রে, ঠিক আছে, এখন ময়দা মেখে দে, আমি রুটি বানাই। কাল আমি ময়দা মাখবো, তুই রুটি বানাবি। পারিস তো নাকি? সব পারি। আচ্ছা দেখা যাবে, নিয়ে শুরু কর এবার। রাহাত ময়দা মাখতে শুরু করলো। নিশি কোমরে ওড়না পেঁচিয়ে রুটি বানাতে বসে গেল। প্রচণ্ড গরমে নিশির ফর্সা মুখ ঘেমে লাল হয়ে গেছে। হাত দিয়ে চোখ মোছার সময় মুখে ময়দা লেগেছে। রাহাত দেখা মাত্রই হাসতে লাগলো। নিশি ভ্রু কুঁচকে বলল, হাসছিস কেন? তোর মুখে আটা লেগে আছে তাই হাসছি। না হেসে মুছে তো দিতে পারিস। কি, আমি মুছে দেব? হ্যাঁ, সমস্যা কি? রাহাত কাঁপা কাঁপা হাতে ওর মুখে লেগে থাকা ময়দা মুছে দিল। নিশি মুচকি হাসল। খাওয়া শেষ করে দুজন কলেজে চলে গেল। কলেজ থেকে ফিরে এসে দুজন একসাথে বসে রান্না করে, ছোট ছোট বিষয় নিয়ে মজা করে, তারপর একসাথে বসে খায়, গল্প করে। সব মিলিয়ে খুব সুন্দর দিন কাটতে থাকে। একদিন কলেজ যাওয়ার সময় রাহাত বলে, আজ থেকে তোকে কলেজে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। বাসা থেকে বাইক নিয়ে এসেছি। কিভাবে আনলি? কাল আমার কাজিন দিয়ে গেছে। তাকে আবার আমার কথা বলেছিস নাকি? না রে। ও। নিশি বাইরে এসে দাঁড়ালো। রাহাত বাইক বের করলো। নিশি ওর পেছনের সিটে বসে কাঁধে হাত রাখলো। নিশির হাতে ছোঁয়ায় রাহাতের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। সে বাইক চালাতে লাগলো। নিশির মুখে হাসি হাসি ভাব, বাতাসে চুলগুলো উঠছে। বারবার কানে গুঁজে দেওয়ার পরও তা ছুটে যাচ্ছে। রাহাত নিশিকে কলেজে রেখে চলে গেল। রাতে দুজন প্ল্যান করলো তারা বাইক নিয়ে লং ড্রাইভে যাবে। আজ ছুটির দিন। আজ সে রাহাতের সাথে ঘুরতে বের হবে। নিশি সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্না করে নিল। তারপর ফ্রেশ হয়ে তার পছন্দের নীল ও সাদা রং মিশ্রিত সালোয়ার কামিজ পরল। চুলের বুকের একপাশে ছড়িয়ে রাখলো। কপালে ছোট্ট একটি টিপ, ঠোঁটে লাল লিপস্টিক। রাহাত নিশির দিকে হাঁ করে তাকিয়ে আসে। সে কিছুটা লজ্জা পেয়ে বলল, এভাবে তাকিয়ে থাকলে প্রেমে পড়ে যাবে কিন্তু। রাহাত মাথা নিচু করল। সারাদিন অনেক জায়গায় ঘোরাঘুরি করল। নিশি অনেক খুশি, যেন মুক্ত বাতাসের স্বাদ ফিরে পেয়েছে। বাড়িতে কখনো কোথাও যাওয়ার সুযোগ পায়নি, কিন্তু এখন মনে হচ্ছে সে পাখির মতো ডানা মেলে উঠতে পারছে। যেখানে মন চাচ্ছে সেখানেই যাচ্ছে, কেউ বাধা দেওয়ার নেই। রাতে ক্লান্ত থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। দুজন একে অপরকে পড়াশোনার ক্ষেত্রে যতটা পারে সাহায্যই করে। ফ্রি টাইমে দুজন বসে গল্প করে। কখনো কখনো নিশির নোটস বানিয়ে আনে, কখনো রাহাত চা বানিয়ে আনে। রাহাত ভালো গিটার বাজাতে পারে। যেদিন সহজে ঘুম আসে না, সেদিন রাহাত গিটারে সুর তুলে গান গায়। নিশি পাশে বসে থেকে শোনে। একদিন রাহাত বলল, আচ্ছা, তুই গান গাইতে পারিস না? আমার গান শুনলে গাছে কাওয়া একটাও থাকবে না। একবার চেষ্টা কর, পারবি। না রে। রাহাত একটু জোর করলে সে গান গাইতে থাকে। রাহাত গিটার বাজায় আর মুগ্ধ হয়ে নিশির গান শুনে। একদিন রাত হওয়া মাত্র বাইরে প্রচণ্ড ঝড় শুরু হয়। সেই সাথে বিদ্যুৎ চলে যায়। বাইরে বিদ্যুৎ চমকানোর পাশাপাশি প্রচণ্ড শব্দে বাজ পড়তে থাকে। ছোটবেলা থেকে নিশি বাজ পড়ার শব্দকে প্রচণ্ড ভয় পায়। তাই সে রাহাতের রুমে চলে আসে। বাইরে ঝড়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টি। এমন সময় খুব জোরে কাছে কোথাও বাজ পড়ে। অমনি নিশি রাহাতকে শক্ত করে জড়িয়ে ধরে। রাহাত নিশিকে অনেক ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। এদিকে কোনো নারীকে এত কাছ থেকে পেয়ে তার মনের মধ্যে কামনার আগুন জ্বলে ওঠে। নিজে থেকে ওর হাত নিশির কোমরে চলে যায়। তখন নিশি কিছুটা চমকে উঠে পেছনে সরে আসে। কিন্তু সে সময় আবার বাজ পড়লে নিশি তাকে আগের চেয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এবার রাহাতের হাত নিশির কোমর বেয়ে পিঠের উপর উঠে যায়। নিশি কেঁপে ওঠে। সে রাহাতের পিঠ খামচে ধরে, যেন সে কোনো নিরাপদ আশ্রয় খুঁজছে। রাহাতের মুখ হঠাৎ নেমে আসে নিশির গলায়। নিশি আটকে ওঠে, কিন্তু বাধা দেয় না। দুজন ডুবে যায় এক নিষিদ্ধতার সম্পর্কে। সকালে ঘুম ভাঙতে নিশি দেখে ও রাহাতের বুকের ওপর শুয়ে আছে। রাহাত তাকে জড়িয়ে ধরে আছে। নিশি লাফ দিয়ে উঠে বসে আর কম্বল দিয়ে নিজের শরীর ঢেকে ফেলে। তখনই রাহাতের ঘুম ভেঙে যায়। সে চুপ করে উঠে বসে। লজ্জায় কেউ একে অপরের দিকে তাকাতে পারছে না। রাহাত তৎক্ষণাৎ উঠেই চলে যায়। কিন্তু নিশি বাকরুদ্ধ হয়ে বসে থাকে। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আবেগের বশবর্তী হয়ে কত বড় ভুলটাই সে করে ফেলল। রাহাত যখন তাকে গভীর আবেশে ছুঁয়ে দিচ্ছিল, সে বাধা দেয়নি, বরং সে তার সাথে তাল মিলিয়েছে। ফলস্বরূপ একে অপরের মাঝে তারা বিলীন হয়ে গেছে। নিশি বিছানা থেকে নিচে নামল। তার কাপড় ঘরের এক কোণে পড়ে আছে। শরীরে শুধু একটি কম্বল জড়ানো। নিশি ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দাঁড়ালো। পানির প্রতিটি ফোঁটা শরীর বেয়ে মেঝেতে পড়ছে। সেই সাথে কষ্টে তার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে।
তার সবচেয়ে বড় সম্পদ আছে হারিয়ে শুধু আবেগের বশবর্তী হয়ে। এতে রাহাতের চেয়ে ওর দোষ সবচেয়ে বেশি। মনের মধ্যে ঝড় বয়ে চলছে। গোসল ছেড়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখল রাহাতের অপরাধীর দৃষ্টিতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে হঠাৎ নিশির পা চেপে ধরে বলল, বিশ্বাস কর, আমার মনে তোকে নিয়ে কোনো খারাপ কিছু ছিল না। কাল অনেক চেষ্টা করেছি নিজেকে আটকানোর, কিন্তু কিভাবে যে হয়ে গেল বুঝতে পারছি না। নিশি ওর পা থেকে হাত ছড়িয়ে বলল, এইসব কি করছিস রাহাত? এতে তোর একার দোষ নেই, আমারও আছে। কেননা আমি তোকে বাধা দিইনি, বরং তোর সাথে তাল মিলিয়েছি। রাহাত কান্না করছে। নিশি বুঝতে পারছে এই কাজ করায় সে ভিতর থেকে খুব কষ্ট পাচ্ছে। নিশি ওর চোখ মুছে দিল। কান্না করিস না, যেটা হয়ে গেছে সেটা আর চাইলেও বদলাতে পারবো না। তবে আমাদের সতর্ক হওয়া উচিত, যেন এমন ঘটনা আর না ঘটে। তুই চিন্তা করিস না, আর এমন হবে না, কথা দিচ্ছি। কিন্তু যদি হঠাৎ কনসেপ্ট করিস তাহলে কি করবি? নিশি একটু ভয় পায়, তারপর বলে, চিন্তা করিস না, যেটা বলি সেটা কর। আচ্ছা, তুই শুয়ে থাক, আমি বাজার করে নিয়ে আসি। হোটেল থেকে খাবার আনছি। দরজা বাইরে থেকে বন্ধ করে গেলাম। আচ্ছা। নিশি চোখ বন্ধ করে শুয়ে পড়ল। পরিবারের কথা খুব মনে পড়ছে। তারা কতটা বিশ্বাসের ওপর এখানে পাঠালো, অথচ এক রাতে তার করা সব ভুল শেষ করে দিল। যখন জানতে পারবে তাদের মেয়ে বিয়ে ছাড়া কোনো পুরুষের সাথে রাত কাটিয়েছে, তখন কি অবস্থা হবে? নিশি শোয়া থেকে উঠে বসল। মাথা ব্যথা করছে। একবার রুমের মধ্যে হাঁটছে তো একবার বসছে, তবুও যেন অস্থিরতা কমছে না। চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। একটু পর দরজা খোলার আওয়াজ হলো। সে তখন শান্ত হয়ে বসল। রাহাত ভেতরে এসে নিশির সামনে মাথা নিচু করে দাঁড়ালো। খাবারের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও। নিশি কোনো কথা না বলে প্যাকেট হাতে নিল, কিন্তু সে খাবার ঠিকমতো খেতে পারছে না, যেন সব দিয়ে গলা দিয়ে আটকে আছে। নিশি রুম থেকে বের হয়ে দেখল রাহাত মাছ পরিষ্কার করছে। সে রান্নাঘরের দিকে এগিয়ে গেল, তারপর বসে তরকারি কাটতে থাকে। কিন্তু রাতের কথা ভেবে মনটা কেমন যেন হয়ে ওঠে, যেন একটা ঘোরের মধ্যে পড়ে যায়। আর তখনই বটিতে লেগে হাত কেটে যায়। নিশি হালকা চিৎকার করে ওঠে। রাহাত, কি হয়েছে বলে দৌড়ে এগিয়ে আসে। নিশি হাতের নখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বসে আছে। নখের ফাঁক দিয়ে রক্ত পড়ছে। হাই রে, হাত কাটলো কিভাবে? দেখে কাজ করতে পারিস না? তুই ওঠ এখন, কিছু করতে হবে না, আমি সব করব। রাহাত নিশির হাত ধরে ওকে টেনে রুমে নিয়ে এলো। তারপর ব্যান্ডেজ এনে হাতে বেঁধে দিতে থাকে। নিশি তখন রাহাতের দিকে তাকায়। সে খুব ধীর ও আলতো স্পর্শে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে। নিশির ঠোঁটের কোণে কেমন যেন হাসি ফুটে ওঠে। নিশি রুমে বসে থাকে আর রাহাত নিজ হাতে সব রান্না করে। কিন্তু খাবার খেতে গিয়ে বাধে বিপত্তি। কাটা হাত নিয়ে কি করে খাবে? তাছাড়া চামচ দিয়ে খাবার অভ্যাস নেই। রাহাত বলে, আমি তোকে খাইয়ে দেব। নিশি মাথা নেড়ে হ্যাঁ জবাব দেয়। রাহাত তাকে খাইয়ে দিতে থাকে। নিশি চুপচাপ খায় আর চোখে রাহাতকে দেখে। রাহাতের চোখে এক প্রকার শ্রদ্ধা দেখতে পায়। মনে হয় রাহাত তাকে কখনো ঠকাবেই না। এতদিনে নিশি ওর উপর অনেকটা দুর্বল হয়ে পড়েছে। সম্ভবত রাহাতও তাই, কিন্তু সংকোচে বলতে পারে না। কিন্তু নিশি বুঝতে পারে একটু হলে সে নিশিকে পছন্দ করে। খাওয়া শেষ হলে সে নিজ হাতে নিশির মুখ মুছে দেয়। এবার একটু শুয়ে ঘুমা, তোর শরীর খুব একটা ভালো না। আমি রুমে আছি, কোনো দরকার লাগলে ডাকবি। নিশি ভাবতে থাকে, আচ্ছা, আমাদের মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল। যদি আমরা একে অপরকে বিয়ে করি তাহলে তো আর কিছুই হবে না। কিন্তু রাহাত কি আমায় বিয়ে করবে? আবার মনের মধ্যে তীব্র অস্থিরতা দেখা দেয়। সে উঠে বসে। কি করবে কিছুই ভেবে পায় না। সেদিন রাতে নিশির প্রচণ্ড জ্বর আসে। ঘুমের ঘোরে গঙ্গাতে থাকে আর বাবা মাকে ডাকতে থাকে। রাহাত বুঝতে পেরে ওর কাছে ছুটে আসে। বেশ কয়েকবার তার নাম ধরে ডাকে, কিন্তু কোনো সাড়া নেই। কপালে হাত রেখে দেখে জ্বর এসেছে। রাহাত কি করবে এখন? ঘড়িতে রাত 2টা বাজে। এখন কোনো ওষুধের দোকান খোলা নেই। সে তড়িঘড়ি করে জগ আর একটি কাপড় ভিজিয়ে নিশির কপালে জলপটে দিতে থাকে। ঘন্টা 2 ধরে দেওয়ার পর নিশি আস্তে আস্তে চোখ খোলে। তখন ঘড়িতে 4:10 রাহাত ঘুম ঘুম চোখে ওর শিওরে বসে আছে। নিশি কিছু বলার আগে রাহাত বলে, এখন কেমন লাগছে? ভালো। তুই এখনো ঘুমাসনি? তোকে এই অবস্থায় রেখে কি করে ঘুমাই বল? আমার কিছু হলে তোর কি আসে যায়? কারণ আমি তোকে ভালোবাসি। তোর কষ্ট হোক, আমি তা সহ্য করতে পারি না। নিশি দীর্ঘশ্বাস ফেলে, যেন এই কথা শোনার অপেক্ষায় ছিল সে। নিশে উঠে শক্ত করে রাহাতকে জড়িয়ে ধরে। পরের দিন রাহাত অনেক বেশি নিশির যত্ন নিতে থাকে। সময় মতো ওষুধ খাওয়া সহ মাথায় হাত বুলিয়ে দেওয়া, পাশে বসে গান শোনানো, সব কিছুই করে।
নিশি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করে রাহাতের মতো কাউকে পেয়ে। নিশি সুস্থ হয়ে ওঠে। দুজনের দিন আগের মতো কাটতে থাকে। তবে এবার তাদের সম্পর্কটা ভালোবাসার। একে অপরকে খুব যত্ন নেয়, খুনছুটিতে ব্যস্ত থাকে। মাঝে মধ্যে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। নিশি আগে খারাপ লাগলেও এখন লাগে না, কারণ রাহাতের প্রতি বিশ্বাস যে সে কখনো ছেড়েই যাবে না। এভাবে কেটে গেল 2 মাস। একদিন নিশি ক্যাম্পাসে বসেছিল। তখন এক মেয়ে তার সামনে এসে বলে, আপনি নিশি তাই না? জি। কিন্তু আপনি কে? আমার নাম নাবিলা। রাহাত আপনার রুমমেট, রাইট? নিশি কি বলবে বুঝতে পারে না। রাহাত যে ওর রুমমেট সেটা এই মেয়ে জানল কি করে? তার বান্ধবীরা জানে। এখন সে তার খালার বাসায় থাকে। চুপ করে আছেন কেন? নিশি থতমত খায়। তখন নাবিলা বলে, রাহাত কি জানেন? আমার বয়ফ্রেন্ড। তার সাথে একাধিকবার আমার শারীরিক সম্পর্ক হয়েছে, কিন্তু এখন আমায় পাত্তা দিচ্ছে না। পরে খোঁজ নিয়ে জানলাম সে আপনার সাথে সম্পর্কে আছে। এসব শুনে নিশির পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কান দুটো গরম হয়ে আসে। সে উঠে দাঁড়ায়। কি করে বিশ্বাস করব আপনি যা বলছেন সব সত্যি? ওয়েট। নাবিলা তার ব্যাগ থেকে কিছু তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বের করে দেখালো। নিশি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছে। সে বুঝতে পারছে জীবনে কত বড় ভুল করেছে। নাবিলা বলে, আশা করছি তোমাদের মধ্যে এমন কিছু হয়নি। নিশি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সে কিভাবে যে বাসায় আসে তা সে নিজেও জানে না। প্রচণ্ড রাগ নিয়ে সেই ছবিগুলো রাহাতের মুখে ছুঁড়ে মেরে বলে, এসব কি? ভালোবাসার নামে আর কতজনের এমন সর্বনাশ করেছিস? রাহাত চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। নিশি কষিয়ে রাহাতের গালে কয়েকটা চড় মারে। এখন বুঝতে পারছি সেদিন ঝড়ের রাতে তুই কেন নিজেকে কন্ট্রোল করতে পারিসনি। তুই আগে থেকে মেয়েদের সাথে এসব করেছিস, তাই সুযোগ পেয়ে তা হাতছাড়া করিসনি। তারপর ভালোবাসার দোহাই দিয়ে দিনের পর দিন আমায় ভোগ করেছিস। নিজেকে এত ভালো বলিস না। তুই যদি ভালো হতি তাহলে কোনো অপরিচিত পুরুষের সাথে এক ফ্ল্যাটে থাকতে রাজি হতিস না। আমি তো বিশ্বাস করেছিলাম তোকে। তোর মতো মেয়ের সাথে যা করেছি ভালোই করেছি। সময় হলে তুই নিজেই টাকাওয়ালা ছেলে পেয়ে চলে যেতি। তাই এখন আমি যাচ্ছি। রাহাত আগে সব গুছিয়ে রেখেছিল। ঘরে ঢুকে তার ব্যাগ নিয়ে বের হয়ে যায়। রাহাত অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু শোনে না। আর এই বিষয়টা বাড়িওয়ালা জানতে পারে যে তারা স্বামী স্ত্রী নয়। তাই সাথে সাথে নিশিকে আটকে রেখে তার বাবা মাকে খবর দেয়। যদি জানতাম শহরে গিয়ে তুই এমন কিছু করবি তাহলে কখনোই সেখানে পাঠাতাম না। আমার মান সম্মান কিছু রাখলি না আর। নিশির বাবা, এই জন্যই বলেছিলাম ওকে বিয়ে দাও, এটাই ভালো হবে। কারণ সেখানের পরিবেশ মোটেও ভালো না। কিন্তু আমার কথা শুনলে না। নিশির মা। নিশি বসে থেকে কান্না করছে। ওর বাবা রাগ দেখিয়ে চলে গেল। মাও ঠিক মতো কথা বলছে না। কম বেশি বাড়ির সবাই ওর সাথে খারাপ ব্যবহার করছে। আগে সবাই মাথায় তুলে রাখতো, আর এখন কেউ ওকে সহ্য করতে পারছে না। নিশি ঘরের দরজা বন্ধ করে মুখ লুকিয়ে কান্না করছে। আজ নিজের ভুলে এত বড় ক্ষতি হলো। মানুষকে বিশ্বাস করার সবচেয়ে বড় ভুল হয়েছে। হোস্টেলে থাকাই ভালো ছিল। রুমমেটের সাথে ঝগড়া হতো আর নিজের দোষে। এটা একটু মানিয়ে নিলে আর কিছুই হতো না। সে নিজেকে শেষ করতে পারছে না। আবার সহ্য করা সম্ভব হচ্ছে না। বুক ফেটে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু ওর কান্না শোনার মতো কেউ নেই। সবার দু চোখের বিষ হয়ে গেছে এখন সে। আজ কয়েকদিন হয়ে গেল সে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। কারোর সাথে কোনো কথাই বলছে না। বাড়ির সবাই শুধু খাওয়ার সময় বলে ডাকে। তাও সবাই খাওয়া শেষ করে তবে তাকেই খেতে বলে, যেন কারোর সাথে ওর কোনো মূল্যই নেই। নিশির বাবা পড়াশোনা একেবারে বন্ধ করে দিয়েছে, আর বিয়ের জন্য ছেলে খুঁজছে। একটা ছেলে খোঁজ পাওয়া গেল। সে তার পাশের গ্রামের। অনেকদিন যাবৎ বিদেশ ছিল। বিয়ে করে বউ নিয়ে চলে যাবে। তার পরিবার সহ সে নিশিকে দেখে পছন্দ করেছে। নিশির বাবা মা সবাই হুমকি দিয়ে বলেছে যেন তার এসব ব্যাপারে ছেলেকে কিছু না বলে। কিন্তু নিশির ইচ্ছা করছে না এসব লুকিয়ে কাউকে ঠকাতে। তাই সে ফোন করে সেই ছেলেকে ডাকে। নিশি ও রাহুল পার্কে বসে আছে। নিশি তার ব্যাপারে সব বলতে থাকে। সব শুনে রাহুলের চেহারায় আষাঢ়ের মেঘ ঘনিয়ে আসে। এত কিছু জেনে যদি বিয়ে করতে মন চায় তো করেন, না চাইলে চলে যেতে পারেন। আমার কোনো আফসোস নেই। আমার কেন আপনাকে বিয়ে করা উচিত? রাহুলের এমন প্রশ্নে নিশি থতমত খায়। কি জবাব দিবে বুঝতে পারছে না। আপনি কখনো মন থেকে আমায় ভালোবাসতে পারবেন? নিশি চুপ করে থাকে। মেয়েরা যাকে ভালোবাসে তার কথা মৃত্যুর আগ পর্যন্ত পর্যন্ত ভুলতে পারে না।
আপনি কি পারবেন তাকে ভুলে গিয়ে আমায় মন থেকে ভালোবাসতে? জানি না, আমি জীবনে কখনো প্রেম করিনি, তাই এমন একজন কি চাই যে আমায় মন থেকে ভালোবাসবে, যার মনে আমি ব্যতীত আর কেউ থাকবে না। এটা আপনি চাইতেই পারেন। বিয়ের পর আপনাকে যত ভালোবাসা দেই না কেন, আপনি হবেন রোবটের মতো। মানে যা বলবো তাই শুনবেন, কিন্তু অনুভূতি বলে কোনো কিছু আর আপনার মাঝে থাকবে না। তাই সরি। রাহুল আর কিছু না বলে উঠে চলে গেল। নিশি মনে মনে ভাবতে লাগলো, সে তো ঠিকই বলেছে, আমার শরীরটাই শুধু বেঁচে আছে, অনুভূতি তো সেদিনই শেষ হয়ে গেছে, যেদিন রাহাত আমায় ছেড়ে যায়। তাছাড়া আমি এখন পরিবার, সমাজ, সবার কাছে একটি বোঝা হয়ে আছি। আমার কারণে পরিবারের সবাইকে সেদিন কতই না অপমান সহ্য করতে হলো বাড়িওয়ালার কাছে। তাই আমি আর এই মুখ কাউকে দেখাবো না। নিশি একটি ব্রিজে এসে দাঁড়ায়। নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী। সে একবার আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, তারপর নদীতে ঝাঁপ দেয়। অয়ন একটি ছবি বুকে জড়িয়ে শুয়ে আছে, একটু পরপর দীর্ঘশ্বাস ফেলছে। ছবির মেয়েটির নাম রাইসা, যে ছিল ওর জীবনের প্রথম প্রেম। রাইসার সাথে অয়নের পরিচয় হয়েছিল লাইব্রেরি থেকে। সেখান থেকে তাদের প্রেমের শুরু। অয়নের পরিবারে তার মা ব্যতীত আর কেউ নেই। বাবা অনেক আগেই মারা গেছে। মাকে নিয়ে একাই থাকে। সে ছোটখাটো চাকরি করে। সম্পর্কে 2 বছর পর রাইসা বলে, তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না। কেন? আমি কি করেছি? তুমি কিছু করনি। বাবা আমার বিয়ে ঠিক করেছে। ছেলে লন্ডনে থাকে। বিয়ের পর আমায় নিয়ে যাবে। অয়ন রাইসার হাত চেপে ধরে বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি একদম একা হয়ে যাব। তুমি আমার জীবনে এমন একটা মানুষ, যাকে ছাড়া এক মুহূর্ত কিছু ভাবতে পারি না। আমার কিছু করার নেই। বাবার মুখের ওপর বলার সাহস আমার নেই। অয়ন অনেক চেষ্টা করেও তাকে ধরে রাখতে পারল না। কিছুদিনের মধ্যে রাইসার বিয়ে হয়ে যায়। এখন ওর কথা ভাবলে বুকের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যায়। যাকে নিজের সবটা দিয়ে ভালোবাসলো, সে কিনা রেখে চলে গেল। সত্যি, এই দুনিয়াটা একদম মিছে মায়ায় ঘেরা, যেখানেই সত্যিকার ভালোবাসা বলে কিছুই নেই। যে ঠকাতে পারে, সেই একমাত্র ভালোবাসা পাওয়ার যোগ্য। প্রতিদিনের মতো আজও ভোরবেলা অয়ন নদীর পা দিয়ে হাঁটছে। সে এসে নৌকার উপর বসল। তখনই চোখ পড়ল, দূরে মানুষের মতো কিছু একটা পড়ে আছে, অর্ধেক শরীর পানির ভেতরে। অয়ন আশেপাশে তাকিয়ে দেখল কোনো মানুষ নেই। সে এগিয়ে গিয়ে দেখল একটা মেয়ে পড়ে আছে, এখনও শ্বাস চলছে। তখনই দেখল কয়েকজন জেলে এদিকে এগিয়ে আসে। অয়ন তাদের সবাইকে ডাক দিল। তারপর তাদের সাহায্য নিয়ে কাছের ক্লিনিকে মেয়েটিকে ভর্তি করলো। অয়ন তার মাকে খবর দিয়ে ডেকে নিল। ঘণ্টা 2 পর মেয়েটির জ্ঞান ফিরল। অয়নের মা রিমা বলল, তোমার নাম কি মা? নিশি। তুমি নদীর ধারে পড়েছিলে কেন? আর তোমার বাসা কোথায়? নিশি কিছু না বলে কান্নায় ভেঙে পড়ল। আর বলতে লাগলো, আমায় বাঁচালেন কেন? আমার মতো মেয়ে মরে যাওয়াই ভালো। অয়ন পাশ থেকে বলল, এসব কি কথা বলছেন? কি এমন হয়েছে যে মারা যাবেন? এক ছেলেকে ভালোবাসতাম, সে আমায় ঠকিয়েছে। তারপর থেকে পরিবারের কেউ আমায় সহ্য করতে পারছে না। সবাই খুব খারাপ ব্যবহার করছে। তাই আমি আর বাঁচতে চাই না। অয়ন রিমার দিকে তাকালো। রিমা নিশিকে তার সাথে বাড়িতে নিয়ে এলো। নিশি অয়নের বাসায় এসেছে। বিছানার উপর বসে জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে। অয়ন এসে ওর সামনে চেয়ার নিয়ে বসল। তারপর জিজ্ঞেস করলো, কেন সে ঠকিয়ে গেল? নিশি রিমার সামনে সব না বললেও অয়নের কাছে কোনো কিছু গোপন রাখল না। সব শুনে অয়ন দীর্ঘশ্বাস ফেলে বলল, ছেলেমেয়ে যখন নির্জন স্থানে দাঁড়াবে, তখনই তাদের মধ্যে কামনা বাসনা জাগ্রত হয়ে উঠবে। না চাইতেও একে অপরকে আকর্ষণ করবে। সেখানে আপনারা দিনের পর দিন এক ছাদের নিচেই থেকেছেন। দুজন নানা রকমভাবে সময় কাটিয়েছেন। এতে আপনি তার প্রতি আকর্ষিত না হলেও সে ঠিকই হয়েছে। একটা মেয়ে মন থেকে কাউকে ভালো না বাসা পর্যন্ত শরীরের কামনা জাগ্রত হয় না। কিন্তু একটা ছেলের কামনা জাগ্রত হতে খুব বেশি সময় লাগে না। তার মধ্যে সেদিন ছিল ঝড়ের রাত। আপনি তাকে নিজের কাছে আসার সুযোগ দিয়েছিলেন, তাই সে তা হাতছাড়া করেনি। আমি বুঝতে পারিনি এমনটা হবে। তাকে এতটা পরিমাণ বিশ্বাস করতাম যে তার সাথে একটা ঘরে বন্দি থাকলেও সে আমার শরীর স্পর্শ করবে না। কিন্তু আমার বিশ্বাস ভেঙে গেল। এতে আমারও দোষ ছিল। হ্যাঁ, আপনি তাকে পছন্দ করতেন, তাই ওর স্পর্শ সাড়া দিয়েছেন। ইচ্ছা করলে সে সময় তাকে ধাক্কা দিয়ে নিজের রুমে দরজা বন্ধ করে বসে থাকতে পারতেন। নিচের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে আর ফুপিয়ে কান্না করছে।
অয়ন পকেট থেকে টিস্যু বের করে বলল, চোখ মুছে নেন। যেটা হবার হয়ে গেছে, আপনি চাইলেও তার পাল্টাতে পারবেন না। আপনি আলাদা থেকেছেন এক অপরিচিত ছেলের সাথে, যা কোনো বাবা মা সহ্য করতে পারবে না। তাই ওনারা এমন ব্যবহার করেছে। তাই বলে কি আত্মহত্যা করতে হবে? এছাড়া আর তো উপায় দেখছি না। আমাকেও বিয়ে করলেও ভালোবাসবে না যখন সব জানবে, বরং সারা জীবন ঘৃণা করবে, এমনকি ডিভোর্স দিতে পারে। তা তো হবে। পুরুষ মানুষ হাজার দোষ করলেও সমাজ তার দিকে আঙ্গুল তুলবে না, কিন্তু নারীর সামান্য ভুল করলে সেটি নিয়ে কথা বলতে কেউ একবারও ভাববে না। তাই সবসময় নারীদের নিজেকে এমনভাবে চালানো উচিত যেন কেউ কিছু বলতে না পারে। অন্তত পুরুষের থেকে দূরে থাকা উচিত। আমি আসলে বুঝতে পারিনি। যদি বুঝতাম এমন হবে, তাহলে কখনো এই কাজ করতামই না। যাই হোক, এখন আর এসব ভেবে কিছু হবে না। আপনি বিয়ের চিন্তা আপাতত বাদ দিন, আর নিজের ক্যারিয়ার গড়তে থাকুন। বাবা মা আর পড়াতে দিতে রাজি হবে না। আমি রাজি করাবো। শুধু নিজেকে ঠিক রাখুন। কখনো কারোর প্রতি দুর্বল হবেন না, কারণ যখন দুর্বল হবেন তখন মানুষ সেটিকে ব্যবহার করে আপনাকে আঘাত করবে। নিশি চুপ করে আছে। অয়ন বলল, আজ রেস্ট নিন। আমি আর মা কাল আপনাকে বাসায় রেখে আসব। অয়ন উঠে চলে যেতে লাগলো। নিশি পেছন থেকে বলল, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? অয়ন থমকে দাঁড়ালো। বুকের ভেতর থেকে আবার একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো। পিছন ঘুরে বলল, যারা মন থেকে ভালোবাসে তাদের সবাই ছেড়ে যায়, বাদ বাকিটা আপনি বুঝে নেন। এই বলে চলে গেল। অয়ন ও তার মা দুজন মিলে নিশিকে বাসায় নিয়ে এলো। নিশিকে হারিয়ে বাড়ির সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছিল। নিশিকে দেখা মাত্রই ওর বাবা মা জড়িয়ে ধরে কান্না করলো। অয়ন সব ঘটনা বলার পর নিশির বাবা মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নিশির বাবা বলল, আমরা তোর সাথে এমন ব্যবহার করেছি তোর ভালোর জন্য। তুই যেটা করেছিস সেটা কিন্তু ঠিক নয়। জানি বাবা, আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু তোমরা আমায় কষ্ট দাও সেটা আমি সহ্য করতে পারি না। ভুল হয়ে গেছে মা, আর তোকে কোনো কষ্ট দিব না। অয়ন আর তার মা সেখানে দাঁড়িয়ে সব দেখছিল। নিশির বাবা তার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলো। অয়ন বলল, আঙ্কেল, একটা কথা বলি, আশা করি রাখবেন। হ্যাঁ বাবা, বলো। এই মুহূর্তে নিশির বিয়ে দেওয়া ঠিক হবে না, কারণ সে যেমন মানসিকভাবে প্রস্তুত নয়, তেমনই বিয়ের পর এটা জানাজানি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তখন কিন্তু আপনার বা ওর কারোই মান সম্মান থাকবে না। তাই আমার মতে ওর পড়াশোনাটা চালিয়ে যেতে দিন। আমার বিশ্বাস সে আর এমন ভুল করবে না। ও যখন মানসিকভাবে প্রস্তুত হবে তখন বিয়েটা দিয়েন। নিশির বাবা ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই কি করতে চাস? আমি পড়াশোনা করতে চাই। আর বিশ্বাস রাখো, আমি আর এমন করব না। ঠিক আছে, তুই যা চাস তাই হবে। অয়ন নিশির বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে যেতে লাগলো। নিশি হঠাৎ পিছন থেকে অয়নকে ডাকলো। তারপর কাছে এসে বলল, এটাই কি আমাদের শেষ দেখা? কপালে থাকলে আবার দেখা হবে। যদি কখনো কোনো দরকার পড়ে তাহলে অবশ্যই আমার কাছে আসবেন। আচ্ছা। এই বলে অয়ন আর তার মা চলে গেল। নিশি খুশি মনে ঘরে ঢুকতে ওর গালে কষে এক থাপ্পড় পড়ল। নিশি গালে হাত দিয়ে ওর বাবার দিকে তাকালো। তখনই ওর মা চুলের মুঠি টেনে ধরে বলল, মরতে যখন গিয়েছিলি তো মরিসনি কেন? এই বলে পিঠে ইচ্ছে মতো মারতে লাগলো। তারপর হাত ধরে টেনে ঘরের মধ্যে নিয়ে এলো। মা, তোমরা আমায় এভাবে মারছো কেন? আমাদের মুখে চুলকানি মাখাবি, আর আমি চুপ করে বসে থাকবো? তোর মা তো মরেছে, সাথে একটা আপদ রেখে গেছে। নিশি অবাক হয়ে বলল, আমার মা মরে গেছে মানে? তুমি তো আমার মা। তোর মতো চরিত্রহীন মেয়ে আমার হতেই পারে না। নিশি তখনই জানতে পারল আসল সত্য। যাকে সে নিজের মা হিসেবে জানত সে ওর সৎমা, কিন্তু এতদিন নিজের মেয়ের মতো ভালোবেসে এসেছে। ওর জন্য করে সে বাচ্চা নেয়নি, যার জন্য এত কিছু। সে যদি এমন একটা কাজ করে তাহলে কে বা ঠিক থাকবে? বাসায় কত বুঝাইছে যে শহরে গিয়ে যদি কোনো ছেলেকে পছন্দ হয় তো আমাদের বলবি, আমরা সব ব্যবস্থা করব। কিন্তু সে তা না করে এক ছেলের সাথে মিথ্যা পরিচয় দিনের পর দিন, রাতের পর রাত থেকে। বাড়িওয়ালা যেভাবে অপমান করেছে, তখন মনে হচ্ছিল এইবার মাটি ছিঁড়ে নিচে ঢুকে যাবে। তাই শত চেষ্টা করেও নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না উনি। দিন যেতে থাকে, নিশির উপর অত্যাচার বাড়তে থাকে। তাই একদিন বিকেলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। অয়ন আর তার মা ঘরে বসে গল্প করছে। এমন সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। অয়ন গিয়ে দরজা খুলতে দেখে নিশি দাঁড়িয়ে।
সে বেশ অবাক হয়ে তাড়াতাড়ি ওর মাকে ডাকে। অয়নের মা রিমা তাকে ভেতরে নিয়ে এলো, তার কাছ থেকে সব শুনল। তারপর রিমা বলল, তাদের ব্যবহার দেখে কখনো মনে হয়নি তারা এমন করবে। যাই হোক মা, তুমি এখানেই থাকো, কোথাও যেতে হবে না। নিশি সেখানে থাকতে শুরু করে। রিমা নিশির বেশ যত্ন নেয়, তাকে সবসময় নিজের সাথে রাখে। রাতে নিশি রিমার সাথে ঘুমায়, সে মেয়ের মতো তাকে আগলে রাখে। অয়ন সকাল কাজ থেকে ফিরে এসে তিনজন একসাথে বসে গল্প করে, কখনো কখনো বেড়াতেও যায়। কিন্তু অপরিচিত একটা মেয়ে ভাবে তাদের এখানে আসে, তাই আশেপাশের লোক বিভিন্ন কথা বলতে থাকে। তাই রিমা নিশিকে বলে, মা, তোমাকে কিন্তু আমার পছন্দ, তাই তোমাকে অয়নের বউ করতে চায়। তুমি কি রাজি আছো? নিশি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলল, আপনার ছেলে অনেক ভালো। সে যদি সাপোর্ট না করতো তাহলে হয়তো নিজেকে এতদিনে শেষ করে দিতাম। তাছাড়া আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে চাই না। আমায় কেউ আপনার মতো করে ভালোবেসে আগলে রাখবে না। তাহলে তোমার কোনো আপত্তি নেই তো? নিশি মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল। রিমা নিশির বাবা মাকে খবর দিল, তারাও রাজি হলো। কেননা নিশি এখন তাদের কাছে একটা আপদের মতোই ছিল। বিয়ে দিলেও পরে অনেক ঝামেলা পোহাতে হতো। তাই এভাবে সব জেনে শুনে বিয়ে হয়, তারা অনেক নিশ্চিন্ত হন। অয়নের সাথে বিয়ের পর থেকে নিশির পরিবারের সাথে তার সম্পর্ক আবার আগের মতো হয়ে যায়। অয়ন নিশিকে অনেক ভালোবাসে, তার কেয়ার করে। নিশি পছন্দ করে এমন জিনিস মাঝে মধ্যে তাকে উপহার দেয়। কিন্তু নিশির মনে একটা প্রশ্ন সবসময় থেকেই যায়। আর একদিন রাতে সে হঠাৎ অয়নকে বলে, রাইসার সাথে কি কখনো ফিজিক্যাল রিলেশন হয়েছিল? অয়নের মুখ কালো হয়ে আসে, গম্ভীর গলায় জিজ্ঞেস করে, এটা জানা কি খুব প্রয়োজন? হুম, আমি চাই না আমাদের মধ্যে কোনো কিছু গোপন থাকুক। হ্যাঁ, হয়েছিল কয়েকবার। নিশির চোখ বন্ধ হয়ে আসে, সে নিজেকে সামলে নিয়ে বলে, সব পুরুষ কি তবে দেহের জন্য ভালোবাসে? সব পুরুষের কথা জানি না। তাকে ভালোবেসেছিলাম মন থেকে। কখনো চাইনি তার সাথে বিয়ের আগে এসব করতে। অনেকটা তার ইচ্ছেতে হয়েছিল, আবার আমারও। কিন্তু আমি কখনো চাইনি তাকে ছেড়ে যেতে। কেননা তার সবচেয়ে দামি সম্পদ আমি কেড়ে নিয়েছি। যেটা তার স্বামীর হক ছিল সেটা আমায় দিয়েছে। কিন্তু তারপরও সে থাকলো না। টাকাওয়ালা ছেলেকে দেখে বিয়ে করে নিল। তার স্বামীর শর্ট ডিভোর্সি। কি আজব নিয়ম, তাই না? যে যেমন সে তেমনই পেয়েছে। হুম, কিন্তু এখন আমাদের কি করা উচিত তোমার মতে? সব অতীত ভুলে গিয়ে নতুন করে বাঁচতে চাই। আমি আর চাই না আমাদের উপর অতীতের কোনো কালো ছায়া পড়ুক। যদি রাহাত তোমার জীবনে ব্যাক করতে চায়, তখন? বললাম তো, অতীতের দিকে আর ফিরেই তাকাবো না। কারণ আমি অনেক কষ্ট সহ্য করেছি, অপমান হয়েছি। আর না। অয়ন হেসে উঠে নিশিকে জড়িয়ে ধরল। একদিন বিকেলে অয়ন আর নিশি পার্কে হাঁটছে। এমন সময় নিশির সামনে নাবিলা আসে। সে তাকে দেখে অবাক হয়। নিশি অয়নকে নাবিলার ব্যাপারে বলে। তখন নাবিলা হেসে বলে, যাক, তোমার স্বামী যে জেনে শুনে তোমায় বিয়ে করার পর সুখী হয়েছ, এতেই অনেক শান্তি। তোমার আর রাহাতের কি বিয়ে হয়েছে? হুম, হয়েছে। তবে সে তোমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি কিন্তু পেয়েছে। নিশি একবার অয়নের দিকে তাকালো। নাবিলা হাত দিয়ে দূরে ইশারা করলো। নিশি তাকিয়ে দেখল ব্যান্ডেজ অবস্থায় একজন হুইল চেয়ারে বসে আছে। নাবিলা বলল, ওর সাথে বিয়ের 1 সপ্তাহ পরই বাইক অ্যাক্সিডেন্ট করে। 2 পা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, আর কখনো হাঁটতে পারবে না। আসলে পাপ করলে তাকে শাস্তি পেতে হয়, এটাই সত্য। এখন যত যাই হোক, আমি তাকে ছাড়তে পারবো না, কারণ ভালো তো বাসি তাকে। ওকে আর ওর অনাগত সন্তানকে নিয়ে আমার সারা জীবন বাঁচতে হবে। এ বলে নাবিলা চলে গেল। নিশির মন থেকে যেন অনেক বড় পাথর সরে গেল। নাবিলা ওর সামনে দিয়ে রাহাতকে নিয়েই চলে যাচ্ছে। এদিকে নিশি অয়নের হাত ধরে ওদের উল্টাপথে হাঁটতে লাগলো। মানুষ যেই পাপই করুক, তার শাস্তি কোনো না কোনোভাবে তার জীবনে ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। সমাপ্ত।